অশোকদা, এই যে এনএসএ অ্যাক্টে সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করা হয়েছিল, তার বিরুদ্ধে দেবব্রত বাবু যে ধরনের মন্তব্য করলেন আমাদের দর্শক, এই ধরনের নানা অভিযোগ আনা হয়েছিল, কিন্তু কোনো কিছুই প্রমাণ হয়নি এবং সরকারই তাকে মুক্তি দিয়েছেন। তারপরও কিন্তু মানুষের মাথায় এই বিষয়গুলো ঢুকে আছে। এই যে চিন্তা ভাবনার একটা পরিবর্তন এবং একটা মগজ ধোলাই হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, সেটা সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে। সে বিষয়ে এই উন্নয়ন বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলতে চান, এবং পাশাপাশি সোনাম ওয়াংচুকের এই অনশন কর্মসূচিতে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কংগ্রেসকে না দেখতে পাওয়া এবং সিজেপির প্রতি কি কোথাও মানুষের একটা বিশ্বাসের অভাব, সেটাও কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা অবশ্য অনেকগুলো কথা। দেখুন, এই মানে গত এক দশকের উপর সময় ধরে আপনি যে কোনো আন্দোলন যেটা সরকার বিরোধী, বেশিরভাগ আন্দোলনই সরকার বিরোধী হয়, সেখানে একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন আপনি দেখতে পাবেন। প্যাটার্নটা হলো, প্রথমে বলা যে এরা পাকিস্তানের লোক, দ্বিতীয় বলা যে এরা হচ্ছে দেশ বিরোধী, মোদি বিরোধী, মাঝখানে শোনা গেছিল বহু কিছু জিনিস নাকি সোরসের লোকেরা ইত্যাদি, তারপরে আমেরিকার লোক, অনেক রকম এটা চলে। আর আমাদের যেহেতু বয়স হয়ে গেছে, আমরা এই গল্পগুলো তো 70-এর দশক থেকে শুনেছি যে অমুক ব্যক্তি আমেরিকার লোক। হ্যাঁ, তিনি আমাদের পরে দেখা গেল যে উনি একজন অত্যন্ত শ্রদ্ধেয় অধ্যাপক। হ্যাঁ, তিনি আমেরিকার লোক মোটেই ছিলেন না। তো এইগুলো যেহেতু আমরা শুনে এসেছি, ফলে আমরা এগুলো বুঝতে পারি যে এই প্রোপাগান্ডাটা এখন সোশ্যাল মিডিয়ার জামানায় এবং সোশ্যাল মিডিয়ার যে ক্ষমতা, তার ফলে একটা অত্যন্ত বৃহৎ সংঘবদ্ধ শক্তিতে রূপান্তরিত হয়েছে, যেটাকে সহজ কথায় লোকেরা আইটি সেল বলে। সব দলেরই আইটি সেল আছে, বিজেপির আইটি সেলটা সবচেয়ে বড়, এবং সেখান থেকে বহুভাবে বহু কায়দায় এই ধরনের জিনিস রচনা করা হয়, প্রচার করা হয়, এবং কোটি কোটি মানুষ সেগুলো এক কথায় বিশ্বাস করে, এক কথায় বিশ্বাস করে। এই যেমন ধরুন, আপনি একটা উদাহরণ দিচ্ছি, যেটা কেজরিওয়ালের এই লিকার পলিসি নিয়ে যে ওটা উঠল, পুরো আম আদমি পার্টির নেতাদের গ্রেপ্তার করে সমস্ত জেলে রেখে বছর, কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ 3 বছর, কেউ 6 মাস, কেউ 9 মাস করতে 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 শেষ পর্যন্ত যখন সেটা ট্রায়াল কোর্টে উঠলো কেস, তখন ট্রায়াল কোর্ট শুধু বলল যে এই কেসটা ডিসমিস, তা নয়, এই কেসটার কোনো বেসিসই নেই। কেসটাকে ডিসমিস করারও প্রয়োজন হয় না, কারণ কেসটা নেওয়ারই কোনো জায়গা নেই। অর্থাৎ তার আগে কিন্তু যা ঘটার ঘটে গেছে, যা ঘটার ঘটে গেছে, সারা পৃথিবীর, সারা ভারতবর্ষের একটা বড় অংশের লোক মনে করেছে যে এটা একটা মারাত্মক দুর্নীতি করেছে কেজরিওয়াল, একটা মারাত্মক লোক, দুর্নীতিগ্রস্ত লোক। পুরো আম আদমি পার্টিটা একটা দুর্নীতিগ্রস্ত লোক। ওই লিকার পলিসিতে কি ছিল তা কিন্তু জানি না, কিন্তু ভারতবর্ষের কোর্ট আলটিমেটলি বলতে বাধ্য হলো যে এই কেসটার মধ্যে অ্যাবসলিউটলি কিচ্ছু নেই, এবং তার ফলে যে অ্যাপিলেও গেছে, সেই অ্যাপিল কোর্টও আর ওটাকে গ্রহণ করতে পারছে না, কারণ যদি বলা হয় যে এটা অ্যাপিলে যাবে, জানে যে অ্যাপিলে গেলেও কিছু হবে না। ফলে আমাদের দেশে এই ঘটনাগুলো কিষাণ আন্দোলনের সময় আমরা দেখেছি, দীর্ঘদিন ধরে ওই প্রপাগান্ডাটা চলেছে। একটা সময় ওই প্রপাগান্ডাটা পিকে হয়ে গেল, পিকে হয়ে গিয়ে তখন লোকে বুঝতে পারলো যে না, এগুলো তো আর চলছে। কাজে ওই ব্যাপারটাতে আমি আদৌ আশ্চর্য হই না, কারণ এটা এখন একটা প্যাটার্ন, এটা এখন সারাক্ষণ ভাবে ঘটে চলেছে, সারাক্ষণ এই জিনিসটাই ঘটে। কিন্তু তার একটা প্রভাব জনমানসে পড়ে, সেটা হচ্ছে যে অনেক মানুষই বিশ্বাস করতে শুরু করে যে এই ভদ্রলোক নিশ্চয়ই তাহলে পাকিস্তানের লোক, কি চীনের লোক, কি আমেরিকার লোক, কি সোরসের লোক। এইগুলো বেশ চলতে থাকে। সেইটা একটা কারণ হতে পারে যাতে জনসমর্থন কমেছে, ওনার পিছনে জনসমর্থন কমার। কিন্তু সেইটা আমার মনে হয় না আসল কারণ। আমার মনে হয় যেটা আসল কারণ, সেটা হচ্ছে যে শক্তিটা, যে যুব শক্তিটা এই নিট পরীক্ষার লিকের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রতিবাদে নেমেছিল, সেই যুব শক্তিটাও কিন্তু একটা ওই অত্যন্ত কম্পিটিটিভ জগতের মধ্যে দিয়ে, কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে আমার জীবনে আমার ভালো হবে, আমার ভালো রোজগার হবে, চাকরি হবে, ব্যবসা হবে, এই মানসিকতার মধ্যে দিয়ে তারা কিন্তু গেছে এবং যাচ্ছে। ফলে যেটা হয় সেটা হচ্ছে যে পরীক্ষা ব্যবস্থাটা তুলে দিয়ে অন্য কিছু করা, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা সংস্কার আনা, সেই সংস্কার নিয়ে যে বড় বিতর্ক হতে পারে তাই নিয়ে পাবলিক ডিবেটের মধ্যে যাওয়া, তাই নিয়ে জনসাধারণের মধ্যে প্রচার করা, এই ধরনের সারা ভারতবর্ষব্যাপী এলিমিনেশন পরীক্ষার কি প্রয়োজন আছে, তার যথার্থতা, তার যৌক্তিকতা নিয়ে কথাবার্তা বলা,
এই বিষয়টাতে কিন্তু সত্যি সত্যি ওই যে 22 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু তাতে খুব একটা আগ্রহী নয়, এটাও কিন্তু একটা বড় জিনিস। তার ফলে ক্রমশ এই 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 বিষয়টা আস্তে আস্তে জনসমর্থন হারাবে। কারণ যদি রাষ্ট্র আরেকটা পরীক্ষা নিয়ে নিতে পারে, 21শে জুন যেটা ঘটলো, সেখানেও 17 লক্ষ না কত লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে দিল, ফলে এটা তো বোঝাই গেল যে প্রতিবাদের জায়গাটা সত্যি সত্যি দুর্বল হয়ে গেছে। আমার মনে হয় সেইটা একটা বড় কারণ যেখানে জনসমর্থন তারা হারাচ্ছেন। দ্বিতীয় কারণ এটা এই যে, এটা যেটা আরেকটা কারণও আছে, এই মানে জেইই পরীক্ষা, ম্যানেজমেন্ট পরীক্ষা, আইএএস পরীক্ষা, নিট পরীক্ষা, এই জাতীয় জিম্যাট পরীক্ষা ইত্যাদি ইত্যাদি, এইগুলো যেগুলো আছে, এইগুলো মানে স্কুল পাশ করে যারা কলেজে পড়তে যাচ্ছেন বা যারা চাকরিতে ঢুকতে যাচ্ছেন কলেজ পাশ করে, তাদের এত একটা কম সংখ্যক, যেটা দিলীপদা বলছিলেন, এই প্রক্রিয়ার মধ্যে অ্যাকচুয়ালি মানে আগ্রহী থাকে, পয়সা খরচা করে, কোচিং সেন্টারে গিয়ে ট্রেনিং নেয়, তারপরে সে পরীক্ষা দিতে থাকে 1-2 বছর। এই সংখ্যাটা এতই কম যে এটা একটা খুব বৃহত্তর জন আন্দোলনের দিকে যাওয়াটা খুব মুশকিল, যাবে না। আমার কথা হচ্ছে, হ্যাঁ তাই বলে কি এটার প্রতি আমাদের সমর্থন থাকবে না? তার কারণ উনি একটা মরাল কোয়েশ্চেন তুলেছেন, যে মরাল কোয়েশ্চেনটা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত কি উচিত নয়। মরাল কোয়েশ্চেনটাতে আমি একমত একেবারেই, এবং আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থার রূপান্তর নিয়ে বা সংস্কার নিয়ে যে কথাটা উনি বলছেন, সে পরীক্ষা ব্যবস্থারও, সেটারও একটা আলোচনার, বৃহত্তর আলোচনার প্রয়োজন আছে। কিন্তু আজকের দিনে রাজনীতি 1 নম্বর। প্রথম কথা এটা মনে রাখতে হবে যে কংগ্রেস কেন, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলই, মানে আম আদমিকে একটু হয়তো ব্যতিক্রম বলা যেতে পারতো, কারণ স্কুল এডুকেশন নিয়ে কিছুটা অন্তত তারা করার চেষ্টা করেছিল, কোনো রাজনৈতিক দলই এই কলেজ শিক্ষা, ইউনিভার্সিটি শিক্ষা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা, এইগুলো নিয়ে জানে যে এটা ভোটের বিষয় নয়, এটা দিয়ে বৃহত্তর মানে ইলেকশন জেতা যায় না, এবং ইলেকশন জেতা ছাড়া বর্তমানে রাজনৈতিক দলগুলোর অন্য কোনো কাজ নেই। কাজে এটা রাজনৈতিক দলগুলোর কাছে আকর্ষণীয় একটা রাজনৈতিক এজেন্ডার বিষয় হতেই পারে। কাজে কিন্তু সেটা অশোকদা, রাহুল গান্ধীকে কোটায় গিয়ে ছাত্র সমাবেশে বক্তব্য রাখতে, তাদের সঙ্গে মিট করতে দেখা গেছে, বা উত্তরাখণ্ডেও সেরকম একটা ব্যবস্থা করা হয়েছিল, পরে তার পারমিশন পাওয়া যায়নি। হ্যাঁ, মানে উনি গেছেন সব জায়গাতেই। উনি সমাজের, রাহুল গান্ধীর স্ট্র্যাটেজিটা এক্স্যাক্টলি ইলেকশন স্ট্র্যাটেজি তো নয়। রাহুল গান্ধীর স্ট্র্যাটেজিটা মানে ইলেকশন স্ট্র্যাটেজি যদি হতো তাহলে তো কংগ্রেস কোনো না কোনোভাবে ভালো ফল করতো, কোথাওই ভালো ফল করতে পারছে না। রাহুল গান্ধীর স্ট্র্যাটেজিটা হচ্ছে সত্যি সত্যি মানে একটা মাস কন্ট্যাক্ট তৈরি করা, যাতে আস্তে আস্তে যে ন্যারেটিভটা বিজেপির পক্ষ থেকে মোদির নাম করে চালানো হয়, সেই ন্যারেটিভটা আস্তে আস্তে তার একটা প্রতিপক্ষী ন্যারেটিভ তৈরি হয়। তার প্রভাবটা খুব পরে গিয়ে ইলেকশনে পড়বে, এটা ঘটনা, কিন্তু ইমিডিয়েটলি সেটা এই ইস্যুতে গিয়ে পরে এই সাম্প্রতিককালে যেসব ইলেকশনগুলো আছে সেখানে কোনো একটা প্রভাব কিছু পড়বে বলে তো মনে হয় না কারোর কাছে। কাজে রাজনৈতিক দলগুলোর এখানে এগিয়ে আসার খুব একটা কারণ আমি অন্তত দেখছি না, কেউ এগিয়ে আসবে না সে অর্থে। কিন্তু যেটার এগিয়ে আসতে উচিত ছিল সেটা হচ্ছে সাধারণভাবে যেটা যুব সমাজ, যে যুব সমাজটা আস্তে এক অর্থে স্কুল পাশ করেছে, কলেজে পড়ছে ইত্যাদি ইত্যাদি, সেই সংখ্যাটা অনেক বেশি করে এগিয়ে আসার সম্ভাবনা ছিল, হয়তো আশা করতে পারতাম। সেইখানে আমার যেটা মনে হয়েছে, যেটা আমি আগেও বলছিলাম, আমি এক কথায় একটু রিপিট করে দিই, সেটা হচ্ছে যে আজকে সোশ্যাল মিডিয়ার জগৎ মানে জামানায় প্রতিবাদের ভাষাটাও অ্যাকচুয়ালি ভার্চুয়াল হয়ে গেছে, অ্যাকচুয়াল আর নেই। এবারে আপনি যদি সোশ্যাল মিডিয়া তুলে দেন, দেখবেন প্রতিদিনই কিছু না কিছু ভাইরাল হচ্ছে, প্রতিদিনই এইসব জিনিস হচ্ছে। ভাইরাল হওয়া মানে বড় জোর হয়তো 1 লক্ষ লোক করছে বা লাইক করছে। রাস্তায় নেমে আন্দোলন করার যে 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 স্পৃহা বা যে স্বতঃস্ফূর্ততা আগে আমরা দেখতাম, সেটা সত্যি কমে গেছে। দুটো কারণে, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে কমে গেছে, আরেকটা যেটা সুদীপ্ত বলছিল সেটা হচ্ছে যে দমন প্রক্রিয়াটা এত ব্যাপক এবং গভীর এবং বিস্তৃত যে মানুষের মধ্যে এই একটা সাধারণভাবে ভয় আছে যে আমি যদি যাই তাহলে আমার কি হবে যদি জানাবো। এই পরিস্থিতিটা সত্যি সত্যি তৈরি করতে পারা গেছে গত 15 বছরে, যে মানুষ সত্যি সত্যি ভীত। একমাত্র মানুষ জানে যে হ্যাঁ, ওই ভোটের বাক্সে ভোটটা যেহেতু গোপন, হয়তো ওইখানে গিয়ে আমরা কিছু বলতে পারি,
কিন্তু পাবলিকলি কিছু বললে এখন অনেক কিছুই ঘটে যাচ্ছে, যেটা মানে সত্যি সত্যি এখন একটা যে কোনো মানুষের কাছে দুবার ভাববে সে এই জিনিসটা হবে কিনা। ফলে সত্যি কথা বলতে এই আন্দোলনের ভবিষ্যৎ খুব একটা যে উজ্জ্বল তা আমি আদৌ দেখছি না। এবং সেই কারণেই হয়তো অনেকেই এখন বলছেন ওনাকে যে আপনি আসলে অনশনটা তুলে নিন, কারণ এটাও অনেকে বুঝতে পারছেন যে সরকারের দিক থেকে কোনো প্রচেষ্টা হবে না, হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ কেন হবে? এটা যেখানে যেটা 2 কোটি দিয়ে শুরু হয়েছিল সেটা আজকে 2 লক্ষেও দাঁড়াচ্ছে না, হয়তো মানে 1 লক্ষ বা 50,000-এর জায়গায় দাঁড়িয়ে আছে। সেটার প্রতি সরকারের কেন নজর থাকে? এই সরকারের কেন নজর থাকবে? এর থেকে মানে চ্যাম্পিয়ন কুস্তিগিরেরা ধর্ষণের অভিযোগ এনে তাদের স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়া নাকি ওই ফেডারেশন অফ ইন্ডিয়ার যে নেতা ব্রিজভূষণ, তাকে পর্যন্ত সরানো পর্যন্ত যে সরকার, হ্যাঁ, বরং ওই যে কুস্তিগির তার আলটিমেটলি বিদেশে যাওয়াটাই বন্ধ হয়ে গেল, তার ব্যবস্থার পুরো ভবিষ্যৎটাই অন্ধকার হয়ে গেল, তাকে কোনো একটা মিথ্যে অভিযোগে তাকে আটকেও দেওয়া হলো। সেই অবস্থা যেখানে, সেখানে এর জিনিসের প্রতি যে কেন সরকারের দিক থেকে কোনো মানে উৎসাহ থাকবে সেটা আমার পড়ছে না। ফলে আন্দোলনের ভবিষ্যৎ আমি কিছু খুব একটা দেখছি না। কিন্তু আন্দোলনের ভবিষ্যতে বলে কি আমরা আন্দোলনটাকে নিয়ে কথা বলবো না বা এই অনশন নিয়ে কথা বলবো না, তা তো নয়। যে কোনো আন্দোলন যত ছোট আকারেই হোক না কেন, যত সামান্য ক্ষুদ্র আকারেই হোক না কেন, যদি সেই আন্দোলনের মধ্যে নৈতিক শক্তি থাকে তাহলে সেই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন জানাতে হবে। মানে ককরোচ জনতা পার্টিকে সত্যি কথা বলতে কে যেন বলেছেন যে আসলে ওটা পার্টি না, ককরোচ জনতা পাবলিক। এটা সত্যি সত্যি ওটা পাবলিকেরই একটা অঙ্গ, ছোট অঙ্গ, অতি ছোট একটা অঙ্গ। এবং তারা ওইটুকুই চেষ্টা করছে। তাদের পিছনে সত্যি কথা বলতে আমার নিজের আন্দাজ যে খুব সংঘবদ্ধ রাজনৈতিক শক্তি কেউ নেই। এটা এক অর্থে একটা অগোছালো শক্তি হয়ে এখনো রয়েছে, তার ফলেই আরো এই ব্যবস্থা ঘটছে। সোফিয়া।